জুলাই বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার যেন কমতি নেই। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে বিগত ১৭ বছরের নানা দুঃখ বেদনার অবসান চান সুবিধা বঞ্চিত মানুষ। নাগরিকদের অর্থনৈতিক মুক্তির বিশাল প্রত্যাশাকে সামনে রেখে সোমবার ৫৫তম বাজেট প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সংসদ না থাকায় এবারের বাজেট বিটিভি ও বেতারে সম্প্রচারের মাধ্যমে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তী সরকারের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা। এরই মধ্যে ২,৩০,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। নতুন বাজেটে ৫,১৮,০০০ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি টাকা। এর বিপরীতে গেল ১০ মাসের আহরণ লক্ষ্য থেকে এখনও সরকার পিছিয়ে ৭১,০০০ কোটি টাকা। ঘাটতি বাজেটের বেশিরভাগই পূরণ হবে ব্যাংক খাত থেকে। ১,৩৮,০০০ কোটি টাকা ব্যাংক ঋণের প্রস্তাব পর্যালোচনা করছেন অর্থ উপদেষ্টা। এবারের বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে জ্বালানি খাত। ৩২,৩৯২ কোটি টাকা বরাদ্দ থাকছে এ খাতে। ঊর্ধ্ব মূল্যস্ফীতির কষাঘাতে পিষ্ট মানুষকে কিছুটা হলেও ছাড় দিতে করমুক্ত আয়সীমা বেড়ে ৩,৭৫,০০০ কোটি টাকা করা হচ্ছে। জানা গেছে এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি অর্জন নয়, বরং বাজেট কাঠামো পরিবর্তন এবং অর্থনৈতিক সংস্কারই হবে মূল লক্ষ্য। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। গেল কয়েক বছরের ধারাবাহিক মূল্যস্ফীতিতে জন আকাঙ্ক্ষা ছিল ২০২৫-২৬ অর্থ বছরে খানিকটা বাড়ানো হবে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা, কিন্তু সে আশায় গুড়ে বালি। নতুন অর্থ বছরে ৩.৫ লাখই থাকছে এ সীমা। তবে আশ্বাস আছে ২০২৬-২৭-এ ৩,৭৫,০০০ হওয়ার। যারা অনলাইনে কেনাকাটা করেন তাদের জন্য নতুন বাজেট আনছে দুঃসংবাদ। অনলাইন কেনাকাটায় ৫% ভ্যাট ১৫% করার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। এতে করে বাড়বে পণ্যের দাম। ওটিটি প্ল্যাটফর্মে ভ্যাট আরোপ করায় বাড়বে এ ধরনের বিনোদন ব্যয়ও। দাম বাড়বে সিগারেট, ব্লেড, তারকাটা, স্ক্রু, ইলেকট্রিক লাইন, হার্ডওয়্যারের। ব্যাংকে ৩ লাখ টাকা থাকলে নতুন অর্থবছর থেকে দিতে হবে না আবগারি শুল্ক। ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে আমদানি করা এলএনজিতে। ভ্যাট অব্যাহতি দেয়ায় দাম কমবে স্যানিটারি ন্যাপকিন, মোড়কজাত তরল দুধ ও কলমের। এছাড়া দেশীয় শিল্পকে উৎসাহ দিতে খানিকটা ভ্যাট অব্যাহতি দিয়ে বিশেষ সুবিধা দেয়া হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। আর তাতে আশা করা যায় দেশি ইলেকট্রনিক্স পণ্য, মোবাইল ফোন, সাবান, শ্যাম্পুর দাম কমবে। বিশেষ ভ্যাট অব্যাহতি মেলায় অ্যাম্বুলেন্স, হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ির দামও কমবে। কৃষি ও ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে বিশেষ শুল্ক ছাড় দেয়ায় কমতে পারে ওষুধের দামও। সোমবার বেলা ৩টায় বাজেটের এমন সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে তুলে ধরার কথা রয়েছে অর্থ উপদেষ্টার। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বা আইএমইডি বিভাগের ওয়েবসাইটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাসভিত্তিক ২০১০-২০১১ অর্থবছর পর্যন্ত দেয়া তথ্য রয়েছে, যেখানে চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে সংশোধিত এডিপিতে বরাদ্দ ছিল ২,২৬,১৬৪ কোটি টাকা। তবে খরচ হয়েছে ৯৩,৪২৪ কোটি টাকা। বাস্তবায়নের হার ৪১.৩১%, যা গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে আইএমইডির ওয়েবসাইটে ২০১০-১১ অর্থবছরের আগের বছরগুলোতে মাসভিত্তিক তথ্য নেই, যে কারণে চলতি অর্থবছরের এডিপির বাস্তবায়নের হার প্রকৃতপক্ষে কত বছরের মধ্যে সর্বনিম্ন তা তুলনা করা যায়নি।
গবেষকরা বলছেন আগের সরকারের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারও গতানুগতিক ধারায় এডিপির বাস্তবায়ন করেছে। পাশাপাশি রয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা, বরাদ্দ অর্থ খরচ করতে না পারা সহ নানামুখী সমস্যায় এডিপি বাস্তবায়ন রেকর্ড পরিমাণ কমেছে। একটা হচ্ছে কিছু স্ট্রাকচারাল কিছু সমস্যা আছে, এই সমস্যা এখনো আছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিবর্তনের ফলে কিছু সংস্কার, কিছু পরিবর্তন, সেটার ফলে কিছু অনেক ক্ষেত্রে কিছু প্রকল্পের ক্ষেত্রে হতে পারে যে গতি শ্লথ হয়ে গেছে। আর দ্বিতীয় যেটা বৈদেশিক ঋণ বা অনুদান, সেই জায়গাগুলোতে আমরা দেখছি যে সার্বিকভাবে কিছুটা কিন্তু পরিবর্তন এসেছে। এডিপির বাস্তবায়নে 28 মন্ত্রণালয় ও বিভাগ গড় বাস্তবায়নের তুলনায় পিছিয়ে রয়েছে। সবচেয়ে জনসম্পৃক্ত বিভাগ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ গত 10 মাসে বরাদ্দের 2.43% খরচ করতে পেরেছে। বাংলাদেশে বাজেট তৈরির কাঠামোটি ত্রুটিপূর্ণ। বাজেট তৈরির কাঠামোটি পুরোপুরি এটিকে একটি ব্যুরোক্রেটিক প্রসেসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ে থেকে মূলত অ্যালোকেশনগুলো নেওয়া হয় এবং সেই ভিত্তিতে বাজেট প্রকল্পগুলো চয়ন হয়। এমন বাস্তবতায় আগামী আসছে বাজেটেও প্রকল্প গ্রহণে বিগত সরকারের ধারাবাহিকতায় খাতভিত্তিক বরাদ্দ ও গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তী সরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক দলগুলোর বড় চাওয়া হয়ে দেখা দেয় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের দাবি জোরালো হলেও প্রধান উপদেষ্টা জাপান সফরে বিএনপিকে ইঙ্গিত করে বলেন, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। এই প্রসঙ্গ ধরে গণমাধ্যমে চলছে নানা বিশ্লেষণ। বলা হচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ছিল 55টি। আগেই জামায়াতে ইসলামী সহ 5টির নিবন্ধন বাতিল হয়। নিবন্ধন বাতিল আছে আওয়ামী লীগের, অর্থাৎ 49টি নিবন্ধিত দলের বেশিরভাগই ডিসেম্বরে নির্বাচন চায়। এলডিপি ও গণফোরাম ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে এরই মধ্যে বিবৃতি দিয়েছে। আর বিএনপির মিত্র 12 দলীয় জোট ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে সংবাদ সম্মেলন করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সিপিবি, বাম জোট সহ 50টির বেশি দল এবছরের মধ্যেই নির্বাচন চাইছে, এমন তথ্য আছে গণমাধ্যমে। বিএনপির সাবেক মিত্র জামায়াতে ইসলামী সংস্কারকে গুরুত্ব দিলেও নির্বাচন অনুষ্ঠান রোজার আগে পরে, অর্থাৎ ফেব্রুয়ারি ও এপ্রিলে করার দাবিও রয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছেন, বিএনপির সঙ্গে যুগপথে থাকা 41 দল ডিসেম্বরে নির্বাচন হতে সম্মত আছে। বিএনপি সহ প্রায় 41টা দল আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, এবং তারা এখন ইনট্যাক্টই আছে। সবাই মনে করে যে ডিসেম্বরে ভোট হতে পারে। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠান সম্ভব, এমন কথা তারা আগে থেকেই বলছেন। কেন একটা দলকে তিনি সিঙ্গেল আউট করতে চাইলেন, এটাও আমার কাছে বোধগম্য হয়নি। এটা একটা দুটো দল ছাড়া বাকি প্রায় সকল রাজনৈতিক দল তারা কিন্তু ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। যে কয়েকটি ইসলামী দল নির্বাচনের চেয়ে সংস্কারে গুরুত্ব দিয়েছে, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব বলছেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সংস্কারে গুরুত্ব দিলেও তারা নির্বাচনের রোডম্যাপ চাইছেন। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, সংস্কার করতে হবে, এরপর নির্বাচন করবে। কিন্তু কবে করবেন, এটা একটা রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত, যে আমি জানুয়ারিতে করব, ফেব্রুয়ারিতে করব বা মার্চে করব। নির্বাচন নিয়ে আলোচনা বাকবিতণ্ডার পরও কেন সরকার রোডম্যাপ ঘোষণা করছে না, এমন প্রশ্ন তুলে রাজনৈতিক দলের নেতারা বলছেন, এ নিয়ে বেশি দেরি হলে দলগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিবে, যার ফল ভালো হবে না। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। কপোতাক্ষ নদীর জলাবদ্ধতা দূরীকরণে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাখিমারা বিলে জোয়ারধার বা টিআরএম স্থাপনের প্রকল্প নেয় সরকার। 262 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নে প্রথম পর্যায়ে 2015 সালের জুলাই থেকে 2021 সালের এপ্রিল মাস পর্যন্ত 6 বছরে 1562 একর জমি অধিগ্রহণ করা হয়। সে সময় জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ 2 পর্যায়ে 56 কোটি টাকা প্রতিশ্রুতি দেওয়া হলেও জমির মালিকরা প্রথম 2 বছরই কেবল অর্থ পেয়েছেন। সে অর্থের পরিমাণ মাত্র 10 কোটি টাকা। 10 বছর ধরে নিজ জমিতে ফসল না ফলাতে পেরে এবং একই সাথে
প্রতিশ্রুত টাকাও না পেয়ে নিঃস্ব মালিকরা। অন্য এলাকার লোকেদের জলগ্রস্ততে তারা উদ্ধার হয়েছে, কিন্তু আমাদের ক্ষতি হয়েছে। আমাদের জমিদারদের আছে, জমির মালিক যারা, তারা কোনো টাকা পয়সা কিছুই পায়নি। 9-10 বছর আমরা এই আড়ির টাকার ভিতরে 2 বছরের টাকা পাইছি, আর বাদ বাকি টাকা আমরা এই পর্যন্ত পাই নাই। তা সরকার বাহাদুরের কাছে আমাদের বর্তমান দাবি, আমাদের বিগত 5 বছরের হারি প্রদান করে যাতে আবার নতুনভাবে টিআরএম প্রকল্প চালু হয়। 60 থেকে 70 লক্ষ মানুষের জীবন ফিরিয়ে আনার জন্য দাবি রাখছি সরকারের প্রতি। যখন পাওয়া যায়নি প্রথম পর্যায়ের অর্থ, তখন শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে জমির মালিকরা 16,78,00,000 টাকা পাওয়ার কথা থাকলেও 1 টাকাও পায়নি তারা। 2290 জন জমির মালিক এখন দিশেহারা। জেলা প্রশাসক জানালেন, নামমাত্র বরাদ্দ আসায় তা বিতরণ সম্ভব হয়নি। নতুন করে ক্ষতির পরিমাণ যাচাই বাছাইয়ের কথা জানালেন তিনি। তো ওই 2 কোটি টাকা আসলে পর্যাপ্ত ছিল না, তার প্রেক্ষিতে আমরা ওই টাকাটা ফেরত পাঠাই এবং যে চাহিদা সেটা প্রেরণ করি যে ওই পরিমাণ টাকা যেন তারা প্রদান করে, কিন্তু আজ পর্যন্ত সেটার ফিডব্যাকটা আমরা পাইনি। ক্ষতিগ্রস্ত আসলে কীরকম আছে এবং তাদের কী ডিমান্ড আছে সেটা পুনরায় যাচাই করে আমরা পদক্ষেপ নেব। তবে টিআরএম চালু করায় সে সময় সামাজিক পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান সহ সকল সেক্টরের ব্যাপক উন্নয়ন ঘটেছে। প্রকল্প বাস্তবায়ন হলে 60 লাখ মানুষ জলাবদ্ধতার হাত থেকে বেঁচে যাবে। যদি টিআরএম চালু না হয় তাহলে কপোতাক্ষ নদ নাব্য হারাবে, আবারও জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হবে বলছেন স্থানীয় প্রতিনিধিরা। আমাদের সরকারের কাছে জোর দাবি যে আমাদের এই জমির মালিকদের তাদের হিস্সা অনুযায়ী তাদের যে টাকা প্রাপ্য টাকা এটি দেওয়া হোক এবং টিআরএম প্রকল্প চালু হোক, তাতে আমাদের কারো আপত্তি নাই, জমির মালিকদের কোনো আপত্তি নাই। ধন্যবাদ। ক্ষতিগ্রস্তরা বলছেন, দেশ ও দলের উন্নয়নের জন্য নিজের জমি বিলিয়ে তারা আত্মত্যাগ করেছেন, সেই ত্যাগের ক্ষতিপূরণটা যেন ঘরে পৌঁছয়। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। তবে ঈদযাত্রা ঘিরে পদ্মার পানি বৃদ্ধি, দূরপাল্লার পরিবহন সংকট আর বাড়তি ভাড়া ভোগান্তির আশঙ্কা তৈরি করেছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়ার পাশাপাশি ছিনতাই আর ইজিবাইক দখলে পন্টুনে যাত্রী দুর্ভোগ চরমে। ভোগান্তির ভিতরে ভাড়া যেরকম 10 টাকার ভাড়া রিক্সাওয়ালা 20 টাকা নেয়, যেরকম বাস ভাড়া বরিশালে 500 টাকা, ওরা 1000 টাকা এরকম নেয়। অনেক ছিনতাইকারী হয়, এই ব্যাগ নিয়ে দৌড় দেয়, যাত্রীদের ফোন নিয়ে দৌড় দেয়। অষ্টগুলো ভোগান্তি বলতে কি পন্টলের জ্যাম করে ফেলায়, তাদের যাওয়া আসা অসুবিধা। এমন আছে অনেক লোক আছে পানিতেও পড়ে যায়। ফেরির সংখ্যা বাড়ানোর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবিও তাদের। পুলিশ অবশ্যই নিরাপত্তা দেবে সাধারণ মানুষের। ঈদের সময় এই 2টা ঘাট থাকলে তো ভোগান্তি তো মানুষের হবেই। বিআইডব্লিউটিসি জানায়, পানি বাড়লেও ঘাটে কোনো সমস্যা হবে না, ঈদযাত্রা হবে স্বাভাবিক ও সুষ্ঠু। যদি পানি বেশি বৃদ্ধি পায় তাহলে প্রয়োজন হলে আমরা 6 নম্বর ঘাটটিও ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে ঘাটের সংখ্যা হবে 4। অতিরিক্ত যাত্রী সামাল দিতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা, ঘাট জুড়ে থাকবে পুলিশের কঠোর নজরদারি। দৌলতদিয়া বাস টার্মিনালে যে যাত্রীগণ যারা আসবেন তারা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, পবিত্র ঈদুল আজহা উপভোগ করতে পারেন, এই বিষয়ে আমরা কঠোর নিরাপত্তার ভিতরে রাখবো। ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া রুটে চলবে 17টি ফেরি ও 20টি লঞ্চ। ডিবিসি নিউজ ডেস্ক। ঘন্টায় সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত 80 কিলোমিটার, অথচ 90 থেকে 120 কিলোমিটার গতিতে ছুটছে গাড়ি। এতে বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে গত 2 বছরে অর্ধশত সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 40 জন, আহত কয়েকশো। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙা অংশে রয়েছে 2টি হাইওয়ে থানা। সেখানে প্রতি মাসে অন্তত 600 মামলা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, চালকদের ঘুমের ঘাটতি আর অসুস্থ প্রতিযোগিতার কারণেই বাড়ছে দুর্ঘটনা। অতি দ্রুত আমরা চালাতে চাই, আমরা স্পিডের যে লিমিটটা এটা আমরা মানতে চাই না। যখন গাড়ি চালাই ঘুম আসে। ড্রাইভার এবং সুপারভাইজার, হেল্পার এরা প্রশিক্ষিত না হওয়ার কারণে অ্যাক্সিডেন্টগুলো আরো বেশি হয়। চালকদের দাবি, যাত্রীদের চাপে অতিরিক্ত গতিতে গাড়ি চালান অনেকে। এছাড়া নবীন চালকদের অভিজ্ঞতার অভাবও দুর্ঘটনার অন্যতম কারণ। আমি যদি গাড়িটা 80 স্পিডে চালাই, আমার যাত্রীরা আমার পিছন দিয়ে বকাবকি করে। বড় রাস্তা তো দেখা যাচ্ছে উল্টাপাল্টা চালায়, ভাবে ডাইভ লয়,
ওই পরিবহন তো যার উপরে থাকে যা মেলা দেয়। অদক্ষ কিছু চালক আছে, এই চালকদের কারণে এই দুর্ঘটনাগুলি ঘটতেছে। দুর্ঘটনা রোধে টহল বাড়ানোর কথা বলছে হাইওয়ে পুলিশ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা রোধকল্পে আমরা নিয়মিত ওভার স্পিডের মামলা দিয়ে থাকি। যদি আরেকটু সচেতন হতো চালকরা কিংবা যারা যাত্রী সাধারণ আছে, তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। হাইওয়ে পুলিশ শুধু আর্থিক জরিমানার মধ্যেই সীমাবদ্ধ থাকায় কমছে না দুর্ঘটনার হার। অকালে প্রাণ হারাচ্ছে মানুষ, হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে অনেকে। ডিবিসি নিউজ ডেস্ক। হাতুড়ি, বাটাল বা কোনো যন্ত্র দিয়ে নয়, এভাবেই হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে রাস্তার কার্পেটিং। প্রায় 51 লাখ টাকা ব্যয়ে সংস্কার হওয়া এই রাস্তার এখন এই হাল। বহু বছরের পুরনো নয়, মাত্র 1 সপ্তাহ আগে নওগাঁর বদলগাছি উপজেলার হাশিমপুর গ্রামের এই সড়ক সংস্কার করে মতিউর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়রা বলছেন, কাজ শেষে রাস্তা ব্যবহারের জন্য খুলে দেওয়ার পরই তারা দেখছে কার্পেটিং উঠে যাচ্ছে রাস্তার। নিম্নমানের কাজই এর জন্য দায়ী বলছেন তারা। শুধু খালি পিচ ঢালে দিয়ে চলে গেছে, এই যে মুরগি হাঁসে চলে বেরিয়েছে এখনই দিয়ে চলে গেল। হাত দিয়ে উঠে যাচ্ছে, ঝাঁটা দিয়ে ঝাঁপ দিলে উঠে যাচ্ছে। নিচে কোনো তেল নাই, কোনো আটা, কোনো কিছুই নাই, শুধু ওনারা পিচ দিয়ে চলে গেছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। তবে নিজেদের ভুল স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্মকর্তা বলছেন, যে স্থানে সমস্যা হয়েছে তা পুনরায় সংস্কার করে দেয়া হবে। ওইখানে ব্যাপার হচ্ছে কি, আমরা কাজ করতে করতে ওই লাস্টের দিকে বৃষ্টি হওয়ার কারণে সামান্য জায়গা হয়েছে আর কি। হ্যাঁ, ওরা আমরা ঠিক করে দিচ্ছি। যেটুকু সমস্যা আমরা ওরা তো অবশ্যই ঠিক করে দেবো। ঠিক না হলে আমাদের বিলও দিবে না ভাই, বুঝতে পারছেন? আপনাদের যদি কথা বলার শুনেন সমস্যা, আপনাদের এই সমস্যা নিয়ে যেটা নওগাঁর বদলগাছি উপজেলার 730 মিটার সড়কের বরাদ্দ দেওয়া হয়েছিল 50,94,873 টাকা, যার পুরোটাই তুলে নেওয়া হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নৈহাটি জেলা প্রশাসন বাজারটি খাস কালেকশনের অন্তর্ভুক্ত করলেও হাইকোর্টের আদেশ দেখিয়ে দীর্ঘদিন বাজার পরিচালনা কমিটির নামে একছত্র আধিপত্য বিস্তার করে রাখে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সপ্তাহে সোমবার আশপাশের সহস্রাধিক গ্রামের পালিত পশু নিয়ে আসছেন বিক্রেতারা। আর কোরবানি উপলক্ষে জমজমাট এই হাট, সপ্তাহে বিক্রির পরিমাণ শত কোটি টাকা। বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে পাইকাররা আসে, এখানে বেচা হয়। বাজারে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকার গরু বেচা কেনা হয়, কোটি কোটি টাকা ব্যবসা হয় বাজারে। কিন্তু রাস্তাঘাটটা একটু উন্নত হইলে আরো ব্যবসা বাণিজ্য বেশি হইতো আর কি। উপজেলা প্রশাসন জানায়, সিন্ডিকেটের দখলমুক্ত হওয়ায় রাজস্ব আয়ও রেকর্ড করেছে এ বাজার। এছাড়া বাজার কেন্দ্রিক অপতৎপরতা রোধে সতর্ক পুলিশ প্রশাসন। গত অর্থ বছরে আগস্টের পর থেকে 14 এপ্রিল পর্যন্ত আমরা 1,73,00,000 টাকা রাজস্ব আদায় করেছি এবং এই 14 এপ্রিল থেকে অদ্যাবধি পর্যন্ত এই এক মাসে আমরা প্রায় 37 লক্ষ টাকা খাস আদায় করে সরকারি খাতে আমরা জমা দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যাতে নিরাপদে লোকজন যাতায়াত করতে পারে এবং তারা নির্বিঘ্নে বাজারঘাট করতে পারে, সেইভাবে চেষ্টা করতেছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি যে চুরি ডাকাতি না হয়। তবে বিপরীত চিত্র জয়পুরহাটে। কোরবানি ঈদকে সামনে রেখে জেলায় এবার 3,16,648টি কোরবানিযোগ্য পশু প্রতিপালন করেছেন জেলার খামারিরা, যার মধ্যে গরুর সংখ্যা 1,23,745টি। কিন্তু গোখাদ্যের দাম বেশি হওয়ায় প্রতিপালন খরচ বেড়েছে খামারিদের। সে তুলনায় এবার দাম পাচ্ছেন না গরুর। টোটাল আমাদের খরচ হয় 1,60,000 টাকা, কিন্তু আমরা যখন গরুটা বিক্রি করতে যাই তখন আমাদের দাম আসে 1.5 লাখ টাকার মতো বলে। এই জায়গাতে আমাদের 10,000 টাকার লোকসান। সব গরুকে অতিরিক্ত খাবার খাওয়ায় ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে, তবু এগুলো বাজার বিক্রি করা যাচ্ছে না। এদিকে পশুর হাটগুলোতে এবার 13টি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। 17টা অস্থায়ী এবং 10টা স্থায়ী হাটবাজারের মাধ্যমে এই কুরবানি পশু ক্রয় বিক্রয় হবে। 13টা ভেটেরিনারি মেডিকেল টিম পানি সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটা কোরবানি পশুর হাটে কোরবানি পশুর তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। কোরবানির পশুর হাট হোক সুশৃঙ্খল, ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে বিচরণ করবেন সেখানে, আর সরকার পাবে রাজস্ব, এমন প্রত্যাশা সবার। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক।
ভারতের হায়দ্রাবাদের হাইটেক এক্সিবিশন সেন্টার শনিবার সেখানে বসে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা ৭২তম আসরের চূড়ান্ত পর্ব। ১০৮ দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের পরিচিতি দিয়ে শুরু হয় গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগীরা নিজের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন প্রতিযোগিতার মঞ্চে। প্রথম রাউন্ডের পর প্রতি মহাদেশ থেকে শীর্ষ ১০ জনকে বেছে নেওয়া হয়। এরপর বিভিন্ন রাউন্ডের মাধ্যমে এগিয়ে যায় প্রতিযোগিতা। বিভিন্ন রাউন্ডের মধ্যে ছিল ট্যালেন্ট চ্যালেঞ্জ, বিউটি উইথ আ পারপাস, মাল্টিমিডিয়া চ্যালেঞ্জ এবং টপ মডেল চ্যালেঞ্জ। সৌন্দর্যের পাশাপাশি প্রতিযোগীদের প্রতিভা, সামাজিক প্রভাব এবং সাংস্কৃতিক প্রতিনিধিত্বের মূল্যায়ন করেন বিচারকরা। মিস ওয়ার্ল্ড 2025 থাইল্যান্ড। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর শেষ পর্যন্ত থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্ট্রির মাথায় ওঠে মিস ওয়ার্ল্ডের মুকুট। গতবারের মিস ওয়ার্ল্ড চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভা মুকুট পরিয়ে দেন ওপালকে। ২২ বছরের ওপাল বড় হয়েছেন থাইল্যান্ডের ফুকেটে। তিনি থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন। পেশায় মডেল। মাত্র ১৬ বছর বয়সে স্তনে টিউমার ধরা পড়ে ওপালের। তা ক্যান্সারের রূপ না নিলেও এরপর থেকেই স্তন ক্যান্সার আক্রান্ত নারীদের সচেতনতা ও সহায়তার জন্য কাজ করছেন ওপাল। এবারের মিস ওয়ার্ল্ড ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন আকলিমা আতিকা কণিকা। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।